বাড়ির লোকজন নার্স রাখতে চেয়েছিল সাদির জন্য, কিন্তু সোয়া নাকচ করে দিয়েছে। তার স্বামীর সেবা সে একাই করবে, কোনো নার্সের প্রয়োজন নেই। সোয়ার মুখের উপর কেউ কথা বলতে পারেনি। অজ্ঞত সাদিকে নিয়ে বাড়িতে ফেরা হয়। হুইল চেয়ার ব্যবহার করে সাদিকে তার জন্য বরাদ্দকৃত রুম অবধি নিয়ে আসে সোয়া। চোখ মুখের বিষণ্ণতা তার কমছেই না। দুই গালে এখনও লেগে আছে পানির দাগ, চোখের পাপড়ি ভেজা। ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। হাজারবার সাদি কাঁদতে না করেছে, কিন্তু কে শোনে কার কথা। বিশাল ধী সাদিকে হুইল চেয়ার হতে বিছানায় বসানো চুনোপটি সোয়ার পক্ষে কখনোই সম্ভব নয়। তবুও সে কোমরে ওড়না বেঁধে সাদির ভালো হাতটা কাঁধের উপর তুলে প্রস্তুতি নিতে থাকে বিছানায় বসানোর। সাদি দীর্ঘশ্বাস ফেলে। তুমি একা পারবে না, ভাইয়াকে ডাকো। সোয়া নাক টেনে জবাব দেয়, আমি একাই পারবো, তাদের প্রয়োজন নেই। অজ্ঞত সাদি বুঝে ফেলে তার বউয়ের জেদ, তাই সে নিজেই সোয়ার ওপর অল্প বল প্রয়োগ করে উঠে দাঁড়ায় এবং বিছানায় বসে। এইটুকুতেই হাঁপিয়ে উঠেছে সাদি। পায়ের ব্যথা তীব্র। আজকেই ছাড়তো না হাসপাতাল থেকে, কিন্তু সাদি থাকবে না। তার দুটো কারণ: এক, হাসপাতালের এই ফিনাইলের গন্ধ তার পছন্দ না। আর দুই, সে যতক্ষণ হাসপাতালে থাকবে তার মা এবং বউ কাঁদতে কাঁদতে আধমরা হয়ে যাবে। সোয়া সাদির পাশে বসে হাঁপাতে থাকে। তারও বেশ ধকল গেছে। দেখলেন পারলাম, সব সময় দুর্বল ভাবেন আমায়। সাদি আলতো হাসে। মেয়েটা সত্যি আর বড় হলো না। বসুন এখানে, আমি পানি নিয়ে আসছি, গা মুছিয়ে দিব। সাদি বাধা দেয় না। সোয়া ওড়নাখানা খাটে রেখে চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশি সময় না নিয়ে জলদি বালতি ভর্তি পানি নিয়ে বেরিয়ে আসে। আলমারি থেকে সুতি একখানা ওড়না বের করে বালতিতে চুবিয়ে তা থেকে পানি ছেড়ে আলতো হাতে মুছিয়ে দিতে থাকে সাদির হাত পা মুখ বুক সহ যেখানে যেখানে রক্ত লেগে আছে সব জায়গায়। এতটাই আলতো করে মুছে দিচ্ছে যে মনে হচ্ছে যেন সাদি ব্যথা না পায়। সাদি দেখতে থাকে তার বউকে। বউয়ের এই রূপ আগে কখনো দেখা হয়নি। এই অবুঝ নারী এতটাও যত্নশীল। কোথায় লুকিয়েছিল তার এই হৃদয় কাঁপানো রূপ? কাবাট খুলে একটা শার্ট এনে তা সাদিকে পরিয়ে যেতে নেয় সোয়া। একটা হাত অনায়াসে ঢোকাতে পারলেও অন্য হাত ঢোকাতে পারে না ব্যান্ডেজ করা। শেষমেশ হাতের উপর দিয়ে শার্ট এনে বোতাম লাগিয়ে দেয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে চুমু খায় কপালে। সাদির দুই গালে হাত রেখে শোধায়, এভাবে তাকিয়ে কি দেখছেন? সাদি দৃষ্টি ফিরিয়ে নেয়। ভাবছি। কি? আমার আধপাগল বউ বড় হয়ে গিয়েছে, এবার কুদ্দুসকে আনাই যায়। সোয়া মুচকি হাসে। সাদি হতাশ হয়। ভেবেছিল সোয়া লাফিয়ে উঠবে, সাদির গলা জড়িয়ে ধরবে, এক্ষুনি বায়না ধরবে, এটা সেটা বলে বক বক শুরু করে দিবে। কিন্তু এসব কিছুই হলো না। আতপাগলকে একটা অ্যাক্সিডেন্টে বড় হয়ে গেল। সোয়া সাদির পায়ের কাছে বসে পড়ে। ব্যান্ডেজ করা পায়ে চুমু খায়। আমার কিচ্ছু চাই না, আপনি সুস্থ থাকুন, এতেই আমি খুশি। কুদ্দুস কুদ্দুসি দিয়া এদের কাউকেই লাগবে না আমার। তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সাবিনা বেগম এবং সিমি। সাবিনার হাতে ভাতের থালা, চোখে তার অশ্রু টলমল করছে। সিমির হাতে ঔষধের প্যাকেট এবং পানির গ্লাস। আব্বা, খেয়ে ঔষধ খেতে হবে। বলতে বলতে বসে সাদির পাশে। ভাতের থালা নামিয়ে আঁচল দিয়ে চোখ মুছে। সোয়া সাদির আরেক পাশে বসে। আম্মু কাঁদছো কেন? ঠিক আছি আমি। সাবিনা নাক টেনে জবাব দেয়, আর কাঁদবো না আব্বা, খেয়ে নে। ভাত মাখাতে থাকে তিনি। লোকমা বানিয়ে সাদির মুখের সামনে ধরে। কোনো বায়না ছাড়া খেয়ে নেয় সাদি। কি থেকে কি হয়ে গেল আব্বা? ভালো ছেলে বাড়ি থেকে বের হলি আর... আবারও কেঁদে ওঠে সাবিনা। সোয়াও ঠোঁট কামড়ে কাঁদছে, যাতে তার কান্নার শব্দ না হয়। মা, কাঁদছেন কেন? আপনি কাঁদলে ভাইয়া খাবে কিভাবে? বুঝুন একটু। সাবিনা আবারও চোখের পানি মুছে নেয়। সাদি মায়ের হাতখানা মুঠোয় পড়ে নেয়। শুকরিয়া আদায় করুন আম্মু, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। যদি আমি নাই বাকিটা শেষ করতে পারে না সাদি। সোয়ার মুখের দিকে চোখ পড়ে যায় আর থেমে যায়। চোখের ইশারায় সোয়াকে শান্ত হতে বলে। কাঁদেন আম্মু, আমাকে খাইয়ে তোমরা খেয়ে নাও প্লিজ। যা হওয়ার হয়ে গেছে, এবার সুস্থ করে তুলো আমায়। সাবিনা মাথা নাড়ায়। রাতে কেউই ভালো করে খেতে পারে না। সোয়া তো কিছুই মুখে তোলে না। তাকে জোর করেও কেউ খাওয়াতে পারেনি। সামির সহ সাদির সকল বন্ধুরা হাজির হয়েছে এবং সকলে সাদির সাথে আড্ডা দিচ্ছে। এটা ওটা বলে সাদিকে হাসাচ্ছে। সাদিও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সোয়া দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছে। মনে মনে আল্লাহর দরবারে সে শতবার শুকরিয়া আদায় করে ফেলেছে। আজকের ঘটনায় সোয়া প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। কি হয়ে গেল? সামিরও ভীষণ আঘাত পেয়েছে,
কিন্তু সে প্রকাশ করতে পারছে না। মনে মনে পড়ছে অনুশোচনায়। আড্ডা দিয়ে সকলে বাসায় চলে যায় রাত 11টা নাগাদ। ইরা এবং রিমিকে তাদের বাড়ির লোক এসে নিয়ে যায়। সেলিম কয়েকবার সাদিকে আড়াল থেকে দেখে গিয়েছে। সাদির রুমে ঢুকতে সাহস পায় না তিনি। তার ধারণা সে সাদিকে পছন্দ করতো না বলে সাদিও তাকে পছন্দ করে না। পরি পুরো সময়টা জুড়েই সাদির মাথার কাছে বসেছিল। একে একে সকলেই সাদিকে দেখে চলে যায় ঘুমোতে। তখন সোয়া রুমে আসে। এতক্ষণ সে পাশের রুমে বসেছিল, শান্তিতে একটু কেঁদেছে। সাদির সামনে তো কান্না করার কায়দা নেই। দরজা বন্ধ করে সাদির দিকে তাকায়। মানুষটা আধশোয়া হয়ে তাকিয়ে আছে সোয়ার দিকে। ঘুমোবেন না? সোয়া মাথা নিচু করে জিজ্ঞেস করে। এসো, ভালো করে শুয়ে দাও আমায়। সোয়া সাদা লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে সাদির বালিশ ঠিক করে। তারপর সাদিকে শুয়ে দেয় ঠিক করে। নিজেও পাশে শুয়ে পড়ে। বুকে মাথা রাখবা না? সোয়ার আবারও কান্না পায়। কান্না আটকে রাখা দায় হয়ে পড়েছে। আপনি ব্যথা পাবেন, বলতে বলতে কেঁদে ফেলে সোয়া। পাবো না, এসো। না না প্লিজ। তুমি আসবে নাকি আমি আনবো? সোয়া সুরসুর করে সাদির বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদি এক হাতে শক্ত করে জড়িয়ে নেয় প্রেয়সীকে। দিন দিন সকলে সোয়াকে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। সেই দিনের সোয়া, যে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো লাফালাফি করে, সারাক্ষণ দুষ্টুমি করাই ছিল যার পেশা, সেই সোয়া এখন কোমরে ওড়না বেঁধে স্বামীর সেবা করছে। রান্না থেকে শুরু করে সাদির জামা কাপড় ধোয়া সবটা একা হাতে করে যাচ্ছে সে। কাউকে কিছুই করতে দিচ্ছে না। এতে অবশ্য সোয়ার চেহারার অনেকটা পরিবর্তন এসেছে। এই কয়েকদিনেই সোয়া খানিকটা শুকিয়ে গিয়েছে। ধবধবে ফর্সা মুখখানায় একটুখানি কালচে বর্ণের দেখা মিলেছে। চোখের নিচেও কালি জমে গেছে। রাত জেগে সাদির হাতে পায়ে হাত বুলিয়ে দিতে থাকে। এটা অবশ্য সাদি জানে না। সে ঘুমিয়ে পড়লেই সোয়া এ কাজ করে। সোয়ার ধারণা রাতে হাতে পায়ে ব্যথা করবে, আর কষ্টে সাদির ঘুম ভেঙে যাবে। হাত বুলিয়ে দিলে ব্যথা কমবে। 7 দিন পার হয়েছে। পায়ের ব্যথা খানিকটা কমেছে। আজকে ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। এক পা দুপা বাড়াতে পারে সাদি। একটু কষ্ট হলেও ম্যানেজ করে নিতে পারে। সাদির শরীর মুছিয়ে তার গায়ে শার্ট চাপিয়ে সোয়া নিজে গোসল করতে গিয়েছে। সাদির সাথে সেও যাবে। তাকে হাজারবার না করেছে সাদি, বলেছে যেতে হবে না, কিন্তু সোয়া মানতে নারাজ। সে যাবেই। এটা নিয়েও সাদি হতাশ। সেখানে গেলে কেঁদে কেটে অস্থির হয়ে যাবে। ডাক্তার ভালো মন্দ কিছু বললেও সে কাঁদবে। কিন্তু কি আর করার, বউ যখন যাবে বলেছে তাকে নিতেই হবে। উপায় নেই। সাদি উঠে দাঁড়ায়। এক পা করে এগোতে থাকে। দরজা অবধি আসতেই হাঁপিয়ে উঠেছে সে। ব্যান্ডেজ না থাকলে অবশ্য এতটা কষ্ট হতো না। হুইল চেয়ারও আনা হয়েছে তার জন্য, কিন্তু তাদের খুব প্রয়োজন ছাড়া সাদি বসে না। দরজা ধরে দাঁড়িয়ে যায়। ভেবেছিল নিচে যাবে, কিন্তু এই অবস্থায় যাওয়া সম্ভবই না। দীর্ঘশ্বাস ফেলে সাদি। দরজা ধরে দাঁড়িয়েই থাকে সোয়ার আসার অপেক্ষায়। এই মুহূর্তে সে সোয়ার সাহায্য ছাড়া খাট অব্দি যেতেই পারবে না। মুচকি হাসে সাদিক। অ্যাক্সিডেন্ট হওয়াতে তার এতটুকু আক্ষেপ হচ্ছে না, বরং মনে হচ্ছে ভালোই হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে কখনোই সোয়ার এই রূপটা দেখতে পেত না। কখনোই বুঝতে পারতো না তার বউ এতটা যত্নশীল। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সোয়া। কিছুদিন আগেও শীতের মধ্যে গোসল করতে ভয় পেত, বায়না ধরে বসতো। সেই সোয়া এখন কোনো বায়না ছাড়াই গোসল করে ফেলে। সাদিকে দরজার সামনে দেখে কলিজা কেঁপে ওঠে সোয়ার। সে দৌড়ে আসে। কি হয়েছে আপনার? এখানে কেন এসেছেন? কিছু লাগবে? আমাকে কেন ডাকলেন না? সোয়ার উত্তেজনা দেখে সাদি তার ডান হাতটা আলতো করে সোয়ার গালে রাখে। ঠিক আছি, আমি একটু হাঁটার চেষ্টা করছিলাম। সোয়ার আঁখি পল্লব ভিজে উঠেছে। এক্ষুনি গড়িয়ে পড়বে গাল জুড়ে। একা একা হাঁটার চেষ্টা করতে হবে না, আমি আছি তো, আমি সাহায্য করে দিব। সাদি ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। এই মুহূর্তে এতটুকু অভদ্রতা করলে তার আধপাগল বউ কেঁদে কেটে পুরো বন্যা বানিয়ে ফেলবে। সোয়া হাত ধরে সাদিকে খাটে এনে বসায়। তারপর ভেজা কাপড় মেলতে যায়। সাদি দেখতে থাকে তার ম্যাচিওর বউকে। কেটে যায় 2 মাস। সাদি এখন পুরোপুরি সুস্থ। তাকে আর তার ভাড়া বাড়িতে যেতে দেওয়া হবে না। সাদিও আর যেতে চায় না। সোয়ার ইন্টার ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হয়েছে। পরীক্ষা খুব খারাপ দিয়েছে। ক্লাস করেনি ঠিকঠাক, তারপর বাড়িতেও বই ছুঁয়ে দেখেনি। এক্সাম খারাপ হওয়ারই কথা। 2 সাবজেক্টে ফেল করবে এটা সোয়া ভালো করেই জানে।
সাদি অফিসে যাওয়া শুরু করেছে। 2 মাস রেস্টে থাকার পরে আজকেই তার প্রথম অফিস। সকাল সকাল অফিসের জন্য তৈরি হয়ে গিয়েছে সে। সোয়া এখন আর সাদির পেছনে লেগে থাকে না, মা এবং শাশুড়ির হাতে হাতে কাজ করে দেয়। আজকেও তেমন কোমরে ওড়না গুজে রুটি বেলছিল। সাবিনা রুটি ভাজি করছে। সোয়া মা, যা তুই, আমরা পারবো, অনেক বেলেছিস, সাবিনা বলে ওঠে। সোয়া রুটি বেলায় মনোযোগ দিয়ে বলে, বড় মা, যেতে বলিও না, সংসার করা শিখছি গো। ইন ফিউচার আমার যখন 12টা বাবু হবে, তখন তো আমাকে সব কাজ করতে হবে, তাই না? এত এত রুটি বেলতে হবে। নাজমা বেগম সবজি কাটছিল। তিনি চাকু রেখে মেয়ের পানে তাকায়। সাবিনাও হতভম্ব। কয়টা বেবি? বড় বড় চোখ করে শুধায় নাজমা। কয়টা আবার? 12টা। 11টা ছেলে আর একটা মেয়ে। সাদি এসেছিল খাওয়ার জন্য। সোয়ার এমন কথা শুনে তার কাশি উঠে যায়। সোয়া বেলুন রেখে তাড়াহুড়ো করে সাদিকে পানি দেয়। নাজমা এবং সাবিনা মুচকি হেসে নিজেদের কাজে মন দেয়। সাদি সোয়ার হাত থেকে পানির গ্লাস না নিয়ে কান টেনে ধরে। কয়টা বেবি? সোয়া কান ছাড়ানোর চেষ্টা করে জবাব দেয়, 24টা। সাদি আবারও একটু জোরে কান টেনে ধরে। সোয়া ব্যথা পায়। এবার বলো কয়টা? সোয়া কাদো কাদো গলায় বলে, 12টা। সাদি আবারও একটু জোরে টেনে ধরতেই সোয়া বলে ওঠে, দুটো দুটো, দুটো বাচ্চা নিব। আমি সরকারি স্লোগান জানি তো, দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সাদি কান ছেড়ে দেয়। গুড গার্ল, যাও খাবার নিয়ে এসো আমার জন্য। সোয়া ভেঙচি কেটে খানিকটা দূরে যায় সাদির থেকে। তারপর বলে ওঠে, আমি সরকারের স্লোগান ভেঙে দিব। সোয়া নিজের স্লোগান ঘরে ঘরে পৌঁছে দিবে। 12টা সন্তানের বেশি নয়, 24টা হলে ভালো হয়। সাদি পায়ের জুতো খুলতে যেতেই সোয়া এক দৌড়ে পালিয়ে যায়। নাজমা এবং সাবিনা শব্দ করে হাসতে থাকে। কতদিন পরে মেয়েটার বাচ্চামি দেখলো তারা। এতদিনে বোধহয় বাড়ির প্রাণ ফিরে এলো। সাদিও হাসে। তার আতপাগল বউ যে নিজের রূপে ফিরে এসেছে, এটা ভাবতেই তার মনের মধ্যে সুখ বয়ে যাচ্ছে।